বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৯ আলোর প্রতিসরণ, লেকচার ২। আমরা ইনশাআল্লাহ এই লেকচারে কথা বলবো হচ্ছে ক্রান্তিকোণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে, এবং আলোর প্রতিসরণ বা পূর্ণ অভ্যন্তরীণ রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা মরীচিকা তা নিয়ে, এবং অপটিক্যাল ফাইবার যেটি আধুনিক কালে যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে সেই অপটিক্যাল ফাইবার নিয়ে ইনশাআল্লাহ আমরা এই লেকচারে কথা বলব। নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন। ক্রান্তিকোণ। আমরা প্রতিসরণের ঘটনাগুলিতে আলহামদুলিল্লাহ দেখে এসেছি যে প্রতিসরণের জন্য আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যথাক্রমে আপতন কোণ ও প্রতিসরণ কোণ উৎপন্ন করে, এবং আমরা আলহামদুলিল্লাহ আরও দেখে এসেছি যে আপতন কোণের ওপর প্রতিসরণ কোণটি নির্ভরশীল, অর্থাৎ আপতন কোণ হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভ্যালু, কেননা আলোক রশ্মি মাধ্যম এর ওপর বা আলোক রশ্মি আলোর উৎসের ওপর কিভাবে পড়বে, কোন দিকে পড়বে তা নির্ভর করে, এবং আলোক রশ্মির দিক বরাবর প্রতিসরিত রশ্মি মাধ্যমের ওপর বেস করে ভিত্তি করে কোন দিক বরাবর যাবে সেটা নির্ভর করে। তার মানে বুঝাই যায় প্রতিসরিত রশ্মিটি হচ্ছে আপতিত রশ্মি এর কারণে সে তার দিকের পরিবর্তন করে থাকে। শুধু আপতিত রশ্মির কারণেই নয়, মাধ্যমের কারণে, অর্থাৎ মাধ্যমটি যদি ঘন হয় তাহলে দেখা যাবে হচ্ছে অভিলম্বের অনেকটা কাছাকাছি চলে আসবে, মাধ্যম যদি হালকা হয় তাহলে দেখা যাবে বিভেদ তলের কাছাকাছি চলে আসবে। তো আমরা ইনশাআল্লাহ এখন ক্রান্তিকোণের সংজ্ঞাতে যেটা জানি যে প্রতিসরণ কোণের ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, যেমন আমরা এখানে দুইটি মাধ্যম দেখতে পাচ্ছি, একটি হচ্ছে বায়ু মাধ্যম, একটি হচ্ছে পানি মাধ্যম। ধরে নেই পানির ভিতর থেকে আমি একটা টর্চ লাইট মারছি, তাহলে ধরে নিলাম P1 কিউ পথে সেই আলোক রশ্মিটি বিভেদ তলের এবি বিভেদ তলের কিউ পয়েন্টসে আপতিত হলো, এই কিউ পয়েন্টসে আপতিত হলো। এখন এখান থেকে যখন আলোক রশ্মিটি প্রতিসরিত হয়ে যাবে তখন সেটা বায়ু মাধ্যম দিয়ে চলে যাবে। এখন যেহেতু বায়ু মাধ্যম দিয়ে সে চলাচল করছে, এখন দেখা যাচ্ছে যে বায়ু মাধ্যমে যে আলোক রশ্মিটি আসবে সেটি একটি প্রতিসরিত রশ্মি। এই প্রতিসরিত রশ্মি যদি বিভেদ তল ঘেঁষে চলে যায়, এই প্রতিসরিত রশ্মিটা যদি বিভেদ তল ঘেঁষে চলে যায় তাহলে দেখা যাবে যে অভিলম্ব এবং এই বিভেদ তলের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবং এই প্রতিসরিত রশ্মিটা বিভেদ তলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে প্রতিসরিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে হচ্ছে প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি সংজ্ঞাতে চলে আসি, আপতন কোণের এই ভ্যালুর জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হলো। এই আপতন কোণকে আমরা বলছি ক্রান্তিকোণ। আমি আবারও বলছি, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে আমরা বলছি ক্রান্তিকোণ। এই ক্রান্তিকোণের মানটা, অর্থাৎ ক্রান্তিকোণটা কেমন হবে, মাধ্যমের প্রকৃতি এবং আলোর কালারের ওপর বেস করে। মাধ্যমের প্রকৃতি, যেমন পানির জায়গায় যদি মধু হতো তাহলে মাধ্যমটা আরো একটু ঘন হতো। তারপর দেখা যাচ্ছে আমি সাপোজ এখানে একটা গ্রিন কালার ইউজ করছি, যদি এখানে রেড কালার ইউজ করতাম, আলোর বর্ণটা যদি লাল হতো তাহলে বিচ্যুতি ডিফারেন্ট হতো। এগুলির ওপর বেস করে ক্রান্তিকোণের ভ্যালুটাও ডিফারেন্ট হওয়ার প্রবাবিলিটি থাকে। সুতরাং মাধ্যমের প্রকৃতিটা কেমন, মাধ্যমের আলোর কালারটা কেমন, এটার উপরও ক্রান্তিকোণটা মানে আলহামদুলিল্লাহ নির্ভর করে। মোটামুটি যে কথাটি হচ্ছে, প্রতিসরণ কোণের মান যদি 90 ডিগ্রি হয়, এই 90 ডিগ্রিটা কোন আপতন কোণের জন্য হলো বা আপতন কোণের কোন মানের জন্য এটা 90 ডিগ্রি হলো, সেই মানটাকে আমরা আলহামদুলিল্লাহ
ক্রান্তিকোণ বলে থাকি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আমরা ক্রান্তিকোণের ক্ষেত্রে দেখে এসেছিলাম যে আপতন কোণের একটি মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তখন আমরা সেটাকে বলেছিলাম হচ্ছে সেই আপতন কোণকে ক্রান্তিকোণ বলেছিলাম। এখন ক্রান্তিকোণ এর মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। যদি আমি আপতন কোণের ভ্যালুটা আরেকটু বাড়িয়ে দেই, আরেকটু বাড়ানো মিন্স হচ্ছে যে ক্রান্তিকোণ যত ছিল তার চেয়ে একটু বাড়িয়ে দেই, তাহলে কি হবে? যেমন সাপোজ এই বরাবর আমার হচ্ছে ক্রান্তিকোণ, তখন এই বরাবর আমার আপতন কোণ ছিল, এটা হচ্ছিল আমার হচ্ছে প্রতিসরণ কোণ ছিল, এটা হচ্ছিল আমার প্রতিসরিত রশ্মি। এখন এটাকে যদি আমি আর একটু বাড়াই তাহলে কি হবে? এটা এই প্রতিসরিত রশ্মিটা আর একটু সামনের দিকে চলে আসবে, যেই সামনের দিকে চলে আসলো সে কিন্তু টোটালি বায়ু মাধ্যম থেকে হুট করে পানি মাধ্যমে চলে আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি একই মাধ্যমে দুটি রশ্মি চলে আসছে। প্রতিসরণের শর্ত ছিল দুটি ডিফারেন্ট মাধ্যম। যখন আপতিত রশ্মি এবং এই প্রতিসরিত রশ্মি একই মাধ্যমে চলে আসলো তখন আলো প্রতিসরণের পরিবর্তে প্রতিফলন ঘটনাটি ঘটাবে, এবং এর কারণে যে ঘটনাটি ঘটে যাবে সেটাকে আমরা বলে থাকি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমি আবারও বলছি, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। সাপোজ এটা হচ্ছে আমরা ধরে নিলাম প্রতিসরিত রশ্মি, কখন? আপতন কোণের জন্য, যখন এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আপতন কোণের মানটা আরেকটু বাড়িয়ে দিলাম, ধরে নেই এটা ছিল আমার ক্রান্তিকোণ, এটা হচ্ছে আমার ক্রান্তিকোণ ছিল। এখন আপতন কোণের মানটা আমি আরেকটু বাড়ালাম, বাড়ালে কি হবে? এই রশ্মিটা কিন্তু সুইচ করবে, অর্থাৎ এখান থেকে সে এখন সামনে চলে আসতে যাবে। যেই সামনে আসলো মাধ্যমের পরিবর্তন করলো এবং কি উৎপন্ন করলো? প্রতিফলন ঘটনাটি ঘটালো। এর ফলে প্রতিসরণটি কিন্তু আর ঘটতেছে না, কেননা কারণ মাধ্যমের পরিবর্তন সে করে ফেললো এবং একই মাধ্যমে আলোক রশ্মিগুলি চলে আসছে। সুতরাং এই ঘটনাটিকে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে থাকি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে মোটামুটি দুটি শর্ত মেনে চলে। একটি হচ্ছে আলোক রশ্মি কখনোই হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আপতিত হতে পারবে না। যদি এমন হয় তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার সম্ভাবনা নেই। তাহলে আলোক রশ্মিকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার জন্য অবশ্যই তাকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। যদি এই ধরনের ঘন মাধ্যম থেকে আলোক রশ্মিকে আপতিত করা হয় তাহলে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার সম্ভাবনা থাকে। এরপরেরটা হচ্ছে যে আমরা এর আগে দেখে এসেছিলাম যে অবশ্যই ঘন মাধ্যমে যে ক্রান্তিকোণটা হয় তার চেয়েও কিন্তু আপতন কোণের মানটা বড় হতে হয়, কেননা ক্রান্তিকোণ হলে কিন্তু তখনও প্রতিসরণ থেকে যায়। অর্থাৎ আমরা যেমন এই যে খ নাম্বার চিত্রে দেখছি, এটা হচ্ছে আমাদের ক্রান্তিকোণ আর প্রতিসরিত রশ্মিটা কিন্তু এই মাধ্যম বরাবরই রয়ে গেল, তার মানে হচ্ছে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, এখনো প্রতিসরণ রয়ে গেল। যদি এই ক্রান্তিকোণের চেয়ে একটু বড় হয়ে যায় আপতিত রশ্মিটা বা আপতন কোণটা যদি ক্রান্তিকোণের চেয়ে বড় হয় তাহলে এই প্রতিসরিত রশ্মিটা সুইচ করবে, এই সাইডে চলে আসবে, যেমন আমরা গ নাম্বার চিত্রে দেখতে পাচ্ছি। তখনই কিন্তু আলহামদুলিল্লাহ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। তাহলে শর্ত হচ্ছে আপতন কোণকে অবশ্যই কার চেয়ে বেশি হতে হবে? ক্রান্তিকোণের চেয়ে বড় হতে হবে। কখন? যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটাতে চায়। মরীচিকা, মরীচিকায় সাধারণত আলো সম্পর্কীয় ঘটনা। এই আলো সম্পর্কীয় ঘটনাটি বেশিরভাগ ক্ষেত্রেই মরুভূমিতে যারা চলাচল করেন তাদের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে থাকে। এছাড়াও পিচ ঢালা রোডে, যখন বৃষ্টি স্নাত পিচ ঢালা রোডে অনেক সময় ড্রাইভার, গাড়ির চালক ও এই ধরনের ঘটনার সম্মুখীন
হয়ে থাকে। অনেক সময় তৃষ্ণার্ত পথিক মরুভূমিতে পানির খোঁজ করতে থাকেন। তো অনেক দূরে উনি মনে করেন যে সেখানে পানির কোনো উৎস রয়েছে, হয়তো পুকুর বা ডোবা, এই ধরনের পানির কিছু উৎস রয়েছে। সে খুব তাড়াতাড়ি সেই উৎসের কাছে ছুটে যেতে চান, কিন্তু যখনই সামনে যান সেখানে পানির আর কোনো অস্তিত্ব থাকে না বা পানি কোনো খোঁজ পাওয়া যায় না। কিন্তু দূরে যখন ছিলেন তখন কিন্তু পথচারীর কাছে ঠিকই মনে হয়েছিল যে সেখানে পানির উৎস রয়েছে। তার মানে সে একটি ধোঁকা খেয়ে গেলেন। এই ধরনের আলো কর্তৃক যে ঘটনাটি মরুভূমিতে মরুচারী বা পথিক এর কাছে ঘটনাটি ঘটে যায়, সেটাই হচ্ছে মরীচিকা নামে পরিচিত। এর মূল কারণ হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণেই এই ধরনের মরীচিকার সৃষ্টি হয়। আমরা ইনশাল্লাহ দেখব এখন যে কিভাবে মরীচিকা মরুভূমিতে সৃষ্টি হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে একজন লোক দাঁড়িয়ে রয়েছে এবং এই এরিয়াটি হচ্ছে বালি এরিয়া। এবং আমরা জানি যে মরুভূমিতে মূলত সূর্যের প্রখরতা বেশি থাকে এবং তার কারণে বালি সূর্যের তাপ গ্রহণ করে এবং বালি সংলগ্ন অর্থাৎ বালির কাছাকাছি যে বাতাস সেটি খুবই গরম থাকে। এবং আমরা মূলত একটা জিনিস জানি যে পদার্থ বা যে বস্তু বা যে মাধ্যম যত বেশি গরম হয় সেটা তত বেশি হালকা হয়, এবং যে মাধ্যম ঠান্ডা হয় সেটা তুলনামূলকভাবে আগের চেয়ে ভারী হয়। তাহলে এই যে বালি সংলগ্ন বাতাসের যে স্তরগুলি রয়েছে সেগুলো যেহেতু খুবই গরম, এটার কারণে সেটি হালকা। তুলনামূলকভাবে এই বালির উপরের অংশ, এই যে হোয়াইট কালার উপরের অংশ অর্থাৎ বালির উপরে যে অংশগুলি রয়েছে, এই অংশগুলোর মধ্যে যে বাতাস থাকে সেইটা তুলনামূলকভাবে বালির তুলনায় ঠান্ডা। আমি ঠান্ডা বলতে একেবারে ঠান্ডা বুঝাচ্ছি না, বালি যতটুক গরম বা বালি সংলগ্ন বাতাসের স্তর যতটুক গরম তার তুলনায় ঠান্ডা। যেহেতু ঠান্ডা, সুতরাং তার তুলনায় এই মাধ্যম বালি সংলগ্ন বায়ু স্তর তুলনায় উপরের মাধ্যমটাও ততটা ভারী হবে। কেন? আমরা আগেই বলে এসেছিলাম ঠান্ডা হলে ভারী হয় আর গরম হলে মাধ্যমটা হালকা হয়। এখন বিজ্ঞানের ভাষায় আমরা জানি যে আলো কোনো বস্তু থেকে আগত আলোক রশ্মি দর্শকের চোখে যে পড়ে, এটার কারণে আমরা সেখানে কি দেখি? বস্তুটাকে দেখতে পাই। তাহলে ধরে নেই এই গাছ থেকে আগত আলোক রশ্মি এই পথ বরাবর আপতিত হচ্ছে। কোথা থেকে আসছে? হালকা মাধ্যম থেকে আসছে। কোন মাধ্যমে যাবে? ঘন মাধ্যমে যাওয়ার কথা। তাহলে হালকা মাধ্যম থেকে এসে এ তো এখান থেকে এখানে চলে যাওয়ার কথা, ঠিক অনুরূপভাবে এই মাধ্যম থেকে এসে এই মাধ্যমে চলে যাওয়ার কথা। কিন্তু সে এই মাধ্যমে যখন আপতিত হচ্ছে, তো তখন তার আপতন কোণটা ক্রান্তি কোণের চেয়ে বড় কোণের মানে আপতিত হয়ে যায়। আমি আবারও বলছি, বস্তু থেকে আগত আলোক রশ্মি বা আপতিত আলোক রশ্মি সেটা হালকা মাধ্যম থেকে অর্থাৎ ঠান্ডা বায়ুস্তর থেকে গরম বায়ুস্তরে প্রবেশ করতে চায়। কিন্তু যেহেতু এই আপতিত রশ্মির দ্বারা সৃষ্ট আপতন কোণের মান ক্রান্তি কোণের চেয়ে বড় হয়, আমরা আগেও দেখে এসেছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে যদি আপতন কোণের মান ক্রান্তি কোণের চেয়ে বড় হয় তাহলে সেটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আর এই আলোক রশ্মি যেহেতু আপতন কোণটি ক্রান্তি কোণের চেয়ে বড় হয়, সুতরাং সেই হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি এভাবে আসার পর সেটা মাধ্যম আর পরিবর্তন করে না, অর্থাৎ সেটা বালি সংলগ্ন বাতাসের স্তরে প্রবেশ না করে প্রতিসরণ না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। অর্থাৎ সে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে সে কি করে?
দর্শকের চোখে পৌঁছে যায়। ঠিক সেম ভাবে দর্শকের চোখে এভাবে পৌঁছে যাচ্ছে। কেন? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার কারণে। এখন যেহেতু দর্শকের চোখে প্রতিফলিত আলোক রশ্মি পৌঁছে যাচ্ছে, যদি খেয়াল করি প্রতিফলিত আলোক রশ্মির কোনো ইন্টারসেক্ট বা ছেদ বিন্দু নাই। আমরা আমাদের দর্পণের চ্যাপ্টারে পড়ে এসেছিলাম যে বিম্ব গঠনের জন্য শর্ত হচ্ছে দুইটা প্রতিফলিত রশ্মির ইন্টারসেক্ট পয়েন্ট। আমরা কিন্তু এই প্রতিফলিত রশ্মির কোনো ইন্টারসেক্ট পয়েন্ট বা ছেদবিন্দু দেখতে পাচ্ছি না। সুতরাং যেহেতু এখানে কোনো ছেদবিন্দু দেখতে পাচ্ছি না, সুতরাং তাদেরকে আমাদের পিছনের দিকে বাড়াতে হবে। যদি আমরা এই রশ্মিগুলোকে পিছনের দিকে বাড়াই তাহলে দেখা যাবে এখানে তারা একটা পয়েন্টসে এসে মিলিত হবে, এবং যে পয়েন্টসে এসে তারা মিলিত হবে এই পয়েন্টসেই লক্ষ্যবস্তুর অর্থাৎ এই যে গাছটি রয়েছে এই গাছের স্পষ্ট একটি বিম্ব গঠিত হবে। এভাবেই গাছের প্রতিবিম্ব মরুভূমিতে তৈরি হয়, এবং দর্শকের কাছে এইভাবেই পানির উৎস অর্থাৎ কাছাকাছি পানির উৎস আছে, আলোর এই রিফ্লেকশন এর কারণে দর্শকের কাছে এমন ঘটনাটি বা মরীচিকা সম্বলিত ঘটনাটি মনে হয়। মূলত এভাবেই মরুভূমিতে প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে আমরা ইনশাআল্লাহ দেখলাম যে কিভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটনা ঘটার মাধ্যমে মরুভূমিতে মরীচিকা গঠিত হয় তথা বিভিন্ন বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়। অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার হচ্ছে কাঁচ বা প্লাস্টিকের সরু অর্থাৎ পাতলা, লেন্দি দীর্ঘ, নমনীয় অর্থাৎ সফট, কিন্তু নিরেট কোথাও ফাঁকা নাই এই ধরনের তন্তু বা আঁশ জাতীয় পদার্থের মতো বা ফাইবার জাতীয় পদার্থের মতো। তো এই অপটিক্যাল ফাইবার মূলত আধুনিক বিশ্বে যোগাযোগ ক্ষেত্রে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই একগুচ্ছ অপটিক্যাল ফাইবার, একটি অপটিক্যাল ফাইবার দেখতে তো খুবই চিকন, তো একগুচ্ছ অপটিক্যাল ফাইবারকে একসাথে আলোক নল বলা হয়। এই অপটিক্যাল ফাইবার যে পদার্থ দ্বারা তৈরি হয় এই পদার্থটা প্রতিসরণাঙ্ক 1.7, অর্থাৎ এর ভিতরের, আমি একটু পরে ইনশাআল্লাহ যখন এই চিত্রটা নিয়ে বলবো তখন আপনারা ডিটেইলস বুঝে যাবেন। তো মোটামুটি এখন বুঝে রাখেন অন্ততপক্ষে যে ফাইবারটি যে পদার্থের তৈরি এই পদার্থটি হচ্ছে 1.7, এবং ফাইবারের উপরে একটা আবরণ দেওয়া থাকে, যে আবরণটির প্রতিসরণাঙ্ক যে পদার্থের আবরণ দেওয়া থাকে সেটা হচ্ছে 1.5। আসুন এখন আমরা একটু ফাইবারটা নিয়ে কথা বলি। আমরা এখন এই যে একটা স্ট্রাকচার, আলোক রশ্মিগুচ্ছকে এখন কনসিডারেশনে এনেন না, পরে পরে নিয়ে আসি, পরে কথা বলবো ইনশাআল্লাহ আলোক রশ্মি নিয়ে। এই যে একটা গঠন, এই যে এই এবং নিচের অংশ এবং এর মাঝখানে অংশ, এই যে নল, নলের ভিতরের অংশটি হচ্ছে এটা। এই যে নলের ভিতরের যে অংশগুলি রয়েছে, নলের ভিতরের যে অংশ, এই নলের ভিতরের অংশটা যে পদার্থ দ্বারা তৈরি তার প্রতিসরাঙ্ক ছিল হচ্ছে 1.7। এরপর এর উপরে যে পদার্থটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পদার্থ যেটা হচ্ছে একটা আবরণ দেওয়া থাকে, একটা কোটিং দেওয়া থাকে, এই কোটিং যুক্ত আবরণী পদার্থটাকে আমরা বলতেছি হচ্ছে এক ধরনের পদার্থ যেটা প্রতিসরণাঙ্ক ভিতরের পদার্থের তুলনায় কম, সেটা হচ্ছে 1.5। এটা হচ্ছে মূলত একটা অপটিক্যাল ফাইবারের স্ট্রাকচার ছোট পরিসরে, এবং হায়ার স্টাডিতে এটা নিয়ে বিভিন্ন সাবজেক্ট রয়েছে এবং ব্রিফলি ডিসকাশন ইনশাআল্লাহ করা হয়। এখন অপটিক্যাল ফাইবারটা আসলে কাজ করে কিভাবে, এর ভিতর থেকে আলো কিভাবে পাস করে, আমি আগেই বলে রাখছি যে এর ভিতরে আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নিয়ম মেনে চলে, এবং সেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নিয়ম মেনে কোনো ডেটা বা কোনো তথ্য বা কোনো সিগন্যাল খুবই দ্রুততার সাথে আলোর গতিতে পাস করে। যেমন আমরা ধরে নেই
এটা হচ্ছে আলোক নলের একটা প্রান্ত, ধরে নেই হচ্ছে এটা হচ্ছে ইন্টারিং অংশ অর্থাৎ গেট, ইন্টারিং অংশ এতটুক। এখান থেকে এই পথে আলোক রশ্মি এই বিন্দুতে আপতিত হলো, এই যে সেই বিন্দু, এই বিন্দুতে আপতিত হলো। আপতিত হওয়ার পর এটা তো ডিফারেন্ট একটা মাধ্যম ছিল, বাহিরের মাধ্যম, এখন যখন অপটিক্যাল ফাইবারের ভিতরে চলে আসতেছে তখন তো আরেকটা মাধ্যম, যেহেতু মাধ্যমের পরিবর্তন হলো, আলোক রশ্মি কি করবে, প্রাইমারি লেভেলে প্রতিসরণ ঘটাবে। এবং আমরা দেখতেই পাচ্ছি আলোক রশ্মি এইভাবে যে এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু এইভাবে না যেয়ে সে কিভাবে চলে গেল, এইভাবে চলে গেল। তার মানে হচ্ছে এই আলোক রশ্মি প্রতিসরণ ঘটলো মাধ্যমের পরিবর্তন হওয়ার কারণে, প্রতিসরিত হয়ে সেটা এই বিন্দুতে এসে আবারও পড়লো। যখন এই বিন্দুতে এসে পড়তেছে তখন কিন্তু এই রশ্মিটা এই বিন্দুর জন্য আপতিত বিন্দুতে পরিণত হলো। কিন্তু উপরে কম পদার্থের বা কম পদার্থের প্রতিসরাঙ্ক বিশিষ্ট পদার্থের আবরণ হওয়ার কারণে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ভেতরের যে প্রতিসরণাঙ্ক যে পদার্থটি রয়েছে তার প্রতিসরাঙ্কের তুলনায় উপরের পদার্থের প্রতিসরণাঙ্ক কম। সেটা কত, 1.5, নিচেরটা কত, 1.7, ডিফারেন্স কত, 0.2। যেহেতু উপরেরটার কম, সুতরাং আলোক রশ্মি এই মাধ্যম ভেদ করে প্রতিসরিত হতে পারেনি। এর কারণে এখানে যে ঘটনাটা ঘটতেছে, প্রতিসরণের পরিবর্তে তারা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি যদি আপতিত রশ্মি ক্রান্তি কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হয় তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এই প্রতিফলন ঘটার কারণে সেটা কিন্তু আর বাহিরে পাস না করে সেটা ভিতরেই থেকে যায়, অর্থাৎ অভ্যন্তরে আবারও প্রতিফলিত হয়ে এই মাধ্যমের অর্থাৎ এই কোটিং এর এই প্রান্তে আপতিত হয়। যেহেতু কোটিং এর এই প্রান্তে সে আবারও আপতিত হচ্ছে, যখন এই বিন্দু থেকে বের হচ্ছে তখন কিন্তু সে প্রতিফলিত রশ্মি হিসেবে বের হচ্ছে, কিন্তু যখন এই বিন্দুতে এসে পড়তেছে তখন এই রশ্মিটা একটা আপতিত রশ্মিতে পরিণত হলো। ঠিক এইভাবে পর্যায়ক্রমিকভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে সে নলের অপর প্রান্ত থেকে বাহিরে বেরিয়ে যায়। আমি আবারও বলছি, এই ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হলো। যেমন এখান থেকে বাড়ি খেয়ে অর্থাৎ আপতিত হয়ে সে প্রতিফলিত হয়ে এখানে আসলো, এখানে আবার আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে সে আবার এখানে আসলো, এখানে আপতিত হওয়ার পর আবার প্রতিফলিত হয়ে এখানে আসলো, এখানে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে আবার বাহিরে চলে গেল। তার মানে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্যারেক্টারিস্টিক্সকে কাজে লাগিয়ে আলহামদুলিল্লাহ অপটিক্যাল ফাইবারের মধ্যে থেকে দ্রুততার সাথে তথ্য আদান প্রদান করা হয়। অপটিক্যাল ফাইবারের ব্যবহার, যাদের পাকস্থলী জনিত সমস্যা রয়েছে তাদের ডাক্তার এক ধরনের টেস্ট দেয়, যে টেস্টটা অনেকে ভয় পায়ও বটে, এন্ডোস্কোপি। যদিও আসলে বাস্তবিক পক্ষে ভয় পাওয়ার কিছু নেই। এন্ডোস্কোপি একটু ধারণা আমরা দিয়ে নেই, আমরা আমাদের ফিজিক্সের লাস্টের চ্যাপ্টারে এন্ডোস্কোপি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই এন্ডোস্কোপিটা হচ্ছে একটা পাইপের মাথায় একটা বাল্ব বসানো থাকে, এই পাইপের ভিতরে আলোক নল থাকে অর্থাৎ অপটিক্যাল ফাইবারের গুচ্ছ থাকে, এবং সেটা মুখ দিয়ে পাকস্থলীর ভিতরে প্রবেশ করানো হয় খানিকটা সময়ের জন্য, এবং পাকস্থলীর ভিতরের ছবি সেটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সেটা স্ক্রিনে চলে আসে এবং ডাক্তার সেই ছবিটাকে পর্যবেক্ষণ করে আলহামদুলিল্লাহ পাকস্থলীর অবস্থাটা পর্যবেক্ষণ করেন। এছাড়াও আমরা আলোক নল, রক্তবাহী ধমনী বা শিরার ব্লক, অর্থাৎ যেখানে ব্লক হয়ে যায়, রক্ত জমাট বেঁধে যায়, বাধাপ্রাপ্ত হয়, যাতায়াত অনেকটা স্লো হয়ে যায়, এবং হৃৎপিণ্ডের ভালভগুলি কিভাবে কাজ করতেছে সেটাও কিন্তু আমরা এই আলোক নল অর্থাৎ অপটিক্যাল ফাইবারের গুচ্ছ প্রবেশ করিয়ে প্রতিফলিত রশ্মি অর্থাৎ আলোক রশ্মির প্রতিফলিত রশ্মি মাধ্যমে আমরা সেই কার্যপ্রণালীগুলি পর্যবেক্ষণ করতে পারি। এছাড়াও খুব দ্রুততার সাথে সিগন্যালকে অর্থাৎ টেলিফোনের যে সিগন্যাল রয়েছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে খুবই দ্রুততার সাথে একসঙ্গে অনেকগুলি সংকেত পাঠানো যায়।
আরো অনেক ব্যবহার আলহামদুলিল্লাহ অপটিক্যাল ফাইবারে রয়েছে। যেহেতু আমাদের 9-10 এর লেভেল, সো আমরা এটা নিয়ে বা আমাদের লোয়ার লেভেলে এতটুকু আলোচনা করাটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ। সুতরাং আর ব্রিফলি ডিসকাশনে আমরা যাচ্ছি না। Please subscribe to us on YouTube at Mizan Academy Class 9 channel. Please visit at www.mizanacademy.com. Don't forget to like us on Facebook at Mizan Academy.